সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপি জামাত। প্রশ্নবিদ্ধ ভূমিকায় থাকলে সমর্থন হারাবে সরকার, বলছে বিএনপি। আলোচনায় সমাধান চায় জামাত। জুলাই সনদ, বিচার ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে চাইল জাতীয় নাগরিক পার্টি। জুলাই ঐক্য বিনষ্টের অভিযোগ ইনকিলাব মঞ্চ। বিদেশে ফ্রিজ করায় পাচারের অর্থ ফেরানোর প্রথম ধাপ সম্পূর্ণ, দাবি গভর্নরের। সুশাসন সংকটে বিনিয়োগ কমবে পুঁজিবাজারে, মন্তব্য দেবপ্রিয়র। আবাসিক এলাকায় পশুর হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ বাসিন্দারা। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি হাটে চলবে বেচাকেনা। অতি ভারী বৃষ্টির শঙ্কায় তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট। 6 দশকে উষ্ণতম মাসে জম্মু কাশ্মীর। তীব্র দাবদাহ পাকিস্তানে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি ও জামায়াত ইসলামী। সন্ধ্যায় প্রথমে বিএনপি এবং পরে জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এরপর রাত 8টায় যাবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যমুনায় বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবার কথা রয়েছে। এর মধ্যে নির্বাচন ও রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি এবং জামাত ইসলামের বৈঠকের বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন এই যে বর্তমান সময়ে যে জটিলতা বা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির প্রেক্ষিতেই তো আজকের এই বৈঠকটি। বিএনপির নেতা এবং জামাতের নেতাদের সাথে কোনো কথা হয়েছে কিনা, কী ধরনের বিষয়ে আলোচনায় স্থান পেতে পারে এবং প্রধান উপদেষ্টার থেকেও কী ধরনের আলোচনা আসতে পারে, বিস্তারিত বলবেন। একটি রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি চলছে এবং সেটি সমাধানের লক্ষ্যে আজকে সন্ধ্যা 7:30টায় বিএনপির একটি প্রতিনিধি দল এবং এরপরে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে আসবে। আরেকটি বিষয় আপনি যদি জানতে চাচ্ছিলেন যে এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো, সেটি নিয়ে একটা দলগুলোর সাথে আমাদের কথা হয়েছে কিনা। গতকালকে আমি বিএনপির এবং জামায়াতের একাধিক নেতার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তারা আসলে যেটি বলেছেন যে বিএনপির যে দাবিটি, তারা দীর্ঘদিন ধরেই কিন্তু একটি নির্দিষ্ট রোডম্যাপ নির্বাচনের আসছিলেন, কিন্তু সেটি আসলে সরকারের পক্ষ থেকে না আসায় তাদের মধ্যে কিন্তু একটু দূরত্ব তৈরি হয়। এবং গতকালকেও কিন্তু আমরা দেখেছি বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছিলেন যে তারা গত সোমবার থেকেই প্রধান উপদেষ্টার সাথে একটি সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু তারা সময় পায়নি। এরপরে এছাড়াও আমরা এই যে বিভিন্ন আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে দক্ষিণের মোড় এবং বিএনপির চেষ্টা করছেন তাকে ঘিরে এবং বিভিন্ন আন্দোলন দাবি দেওয়া নিয়ে এবং সবশেষ সেনাবাহিনীর বক্তব্যকে ঘিরে এক ধরনের অসন্তোষ তৈরি হয় যে রাজনীতির ময়দানে, এবং সেটিকে ঘিরেই প্রধান উপদেষ্টা কিন্তু তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করে যে তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান। সেটি যখন গণমাধ্যমে প্রকাশ পায় তখন থেকেই কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো দেখতে তোড়জোড় দেখেছি। আজকে যে আলোচনার বিষয়টি হতে পারে মূলত বিএনপির পক্ষ থেকে তারা একটি সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি করবেন এবং যে দূরত্ব তৈরি হয়েছে সেটি আসলে কমিয়ে আনার জন্য, এবং যে জানা যাচ্ছে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা যেহেতু তিনি এই দায়িত্ব অব্যাহতি তার চিন্তা ভাবনা করছিলেন, একটা অনুরোধ জানানো হবে যে তিনি যাতে থাকেন। জামায়াতের ক্ষেত্রে সেই একই, জামায়াতের সাথে আমরা গতকাল কথা বলেছি, জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে সবগুলো রাজনৈতিক দলের সাথে তারা কথা বলেছেন এবং সবগুলো রাজনৈতিক দলেরই ঐক্যমতে পৌঁছেছে যে নির্বাচন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যেন দায়িত্ব পালন করেন, সেটি অনুরোধ জানানো হবে এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আসলে এই বিষয়টি জানানোর চেষ্টা করা হবে যে ভুল বোঝাবুঝি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর যে চাওয়া বা তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে সেটি কিভাবে কমিয়ে আনা যায় বা সেটি কমিয়ে আনার লক্ষ্যে কিভাবে কাজ করবে
সেটিও আসলে আজকের যে বৈঠক সন্ধ্যার পরে বিস্তৃত হবে দুটি দলের সাথে, সেটি আলোচনা স্থান পাবে বলে জানা যাচ্ছে। এবং এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে জামায়াতের ক্ষেত্রে যে বিষয়টি তারা আসলে গতকালকে বিষয়টি পরিষ্কার করেছে। তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন তারা দিয়ে যাবেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু সমর্থন জানানোর কথা বলছে। একই সাথে তারা এই বিষয়টি বলছেন সমর্থন তারা জানাবেন, কিন্তু তাদের যে দাবি সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ সেটি আসলে আজকে মূল এখানে এজেন্ডায় স্থান পাবে এবং সেই দাবিটা আবারও তারা জোরালোভাবে জানাবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যমুনার সামনে থেকে এই যে প্রধান উপদেষ্টার সাথে দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামাতের বৈঠকের সবশেষ। যমুনার সামনে থেকে বিএনপি এবং জামাতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক রয়েছে সন্ধ্যার দিকে, সেই খবরের বিস্তারিত জানছিলাম। সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মগবাজারের শুরা অধিবেশনে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ভুল বোঝাবুঝির জন্য জাতি ফের সংকটে পড়লে এর দায় কেউ এড়াতে পারবে না। দেশে চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানান জামাত আমির। বিস্তারিত জানাবেন সানি মৃধা। দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে আলোচনার বিষয়ে ঠিক করতে শনিবার সকাল 9:30টায় মগবাজারে কেন্দ্রীয় নেতাদের নিয়ে জামাতের এই বৈঠক। সূচনা বক্তব্যে জামাতের আমির বলেন, দেশের চলমান পরিস্থিতি জনগণকে বিচলিত করছে। এমন অবস্থায় ভুল বোঝাবুঝির জন্য জাতি আবারও সংকটে পড়লে তার দায় সকলকে নিতে হবে বলে মনে করেন তিনি। তবে জামায়াতে আমিরের আশা, আলোচনার মাধ্যমেই সব সমস্যা সমাধান সম্ভব। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় জামাত। তবে এই মাসে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হলে আগামী মাসেই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান তার। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হবে। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথা সম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয় সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। না হলে বিষয়টি আগামীতে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে। হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দলসমূহের সাথে বসে, আরও যারা অংশীজন আছেন তাদের সাথে বসে, যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জানান জামায়াতের আমির। এই বাঁকটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। সানি মৃধা, এখন ঢাকা। এবার জুলাই সনদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপও চাইল এনসিপি। সঙ্গে দিতে হবে বিচার ও সংস্কারের সময়সীমাও। দুপুরে বাংলা মোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি। বলেন, দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশকে আরও একটি 1-11 দিকে ঠেলে দিচ্ছে। আর জানাবেন সানি মৃধা।
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শনিবার দুপুরে বাংলা মোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমেই বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সদস্য সচিব আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিয়েছে তা পূরণে ব্যর্থ হয়েছেন তারা। এমনকি এই পরিস্থিতি আরও একটি ১/১১ সরকারের দিকে ধাপিত হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১ আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। একই সুরে তাল মিলিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকার নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই তো জুলাই সনদ সহ জাতীয় নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত সকলের সামনে তুলে ধরতে হবে। সেই সাথে সকল রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান নাহিদ। রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে নাহিদ বলেন, শুধু জাতীয় নির্বাচন নিয়ে আন্দোলন না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সাথে বর্তমান নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গায় ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে, অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। এ সময় করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন আখতার। রিলিফ চ্যানেলের কথা বলা হয়েছে। এই প্রত্যেকটা বিষয় যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে। সেনাবাহিনী আগে আশ্রয়কারীদের তালিকা প্রকাশ করলে জনমনে শঙ্কা দেখা দিত না বলে মনে করেন নাহিদ ইসলাম। তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না। সানিম মৃধা, এখন, ঢাকা। ডক্টর ইউনূস পদত্যাগের কথা বললেও প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে বিএনপির সমর্থন পাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা দেশকে রাজনৈতিক সংকটে ফেলবে বলে মত জামাত ইসলামীর। সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর প্রধান উপদেষ্টার পাশে থাকবার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাবেন জাওয়াত মাহমুদ। একদিকে বিএনপি সমর্থিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথ গ্রহণের ইস্যু, বিএনপির 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি, সাথে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে 3 উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে পদত্যাগের দাবি, সেনাপ্রধানের নির্বাচন নিয়ে মন্তব্য সহ নানাবিধ কারণে রাজনীতির অন্দরে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা গণমাধ্যমে প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এনসিপি ও জুলাই বিপ্লবের একাধিক সংগঠক ভুল ত্রুটি শুধরে সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। রাজনীতির এমন পরিস্থিতিকে জাতীয় নাগরিক পার্টির এই নেতা দেখছেন আধিপত্যবাদী শক্তির চক্রান্ত হিসেবে। ডক্টর মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানানোই চক্রের মূল লক্ষ্য বলেও অভিযোগ তার। ভারত এখানে একটি 111 সরকার কায়েম করতে চাচ্ছে। তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ডিস্টার্ব করতে যাচ্ছে। তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, বাংলাদেশকে গাজার মতো ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে এবং বাংলাদেশে একটি দুর্ভিক্ষ নিয়ে আসতে চাচ্ছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি মহল পায়তারা করছে। চলমান রাজনৈতিক জট নিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, প্রধান উপদেষ্টার স্বাভাবিক কাজে বাধা ও তার পদত্যাগ গভীর রাজনৈতিক সংকট তৈরি করবে। তাই তাদের দল ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন জানিয়ে যাবে। ওনার স্বাভাবিক কাজে কারোই এখানে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। 2 নম্বর হচ্ছে, ডক্টর ইউনূস যদি রিজাইন করেন তাহলে দেশে এক বিরাট শূন্যতা তৈরি হবে এবং সেই শূন্যতার পরিসমাপ্তি কী হবে সেটা খুবই অনিশ্চিত। তো সুতরাং দেশকে আবার একটি ক্রাইসিসে ফেলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না।
আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যতে জোর দিয়ে বলেন, এত ঘটনা প্রবাহের পরও সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে সরে না আসলে ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি সরকারের প্রতি সমর্থন উঠিয়ে নিবে। ইউনূস সাহেবের মতো লোক এখানে তিনি নিজে বলতেছেন তিনি ব্যর্থতার দিকে যাচ্ছেন, তিনি কাজ করতে পারছেন না। তো সেটা আমরা চাই না, আমরা চাই যে উনি কাজ করুক এবং সেই জন্য উপদেষ্টা পরিষদ আরও ছোট করুক, ওই তত্ত্বাবধায়ক সরকারের আদলে, এবং অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুক। এমন রাজনৈতিক সংকটের পিছনে রাজনীতিবিদদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে দলগুলোকে প্রধান উপদেষ্টাকে সমর্থন জানানোর পরামর্শও দেন তিনি। প্রফেসর ইউনূসের কোনো বিকল্প নেই। প্রফেসর ইউনূসের ব্যক্তিত্ব, প্রফেসর ইউনূসের অতীত, প্রফেসর ইউনূসের বিশ্বজোড়া খ্যাতি আমাদের একটি ক্যাপিটাল এবং প্রয়োজন হবে। এবং যদি প্রফেসর ইউনূসকে চলে যেতে দেওয়া হয়, আরও একটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলির উচিত প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বোঝানো, প্রফেসর ইউনূসকে মানে অনুরোধ করা যে তিনি যাতে এইরকম অনাকাঙ্ক্ষিত একটি পদত্যাগের সিদ্ধান্ত না নেন। আধিপত্যবাদী ষড়যন্ত্র মোকাবেলা ও দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যাত্রা করাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জাতীয় নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগেও হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক আলোচনা সভায় আমির খসরু আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে সে বিষয়ে আজ প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হবে। আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। এইটাই সবচেয়ে মুখ্য বিষয় আজকে, এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হবে। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সবার সাথেই থাকছেন। একনেক বৈঠক শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ। এ সময় আরও জানান, সভায় 9টি প্রকল্পের জন্য 11,851 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। সকালে শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো হচ্ছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, 15টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোতে সংশোধিত উন্নয়ন প্রকল্প। এছাড়া নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় সহ আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে একনেক সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা যোগ দেন। রাজশাহী ও রংপুর বিভাগের নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় চলছে বিএনপির তারুণ্যের সমাবেশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই বগুড়া সেন্ট্রাল মাঠ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার এবং মাজেদুর রহমান। তবে শুরুতে যাচ্ছে সিফাতের কাছে। সিফাত, জানাবেন কেন্দ্রীয় নেতাদের কারা এই সমাবেশে অংশ নিয়েছেন, এবং আর একটা বিষয় জানাবেন যে যেহেতু ইতিমধ্যেই প্রোগ্রামটি শুরু হয়েছে কিনা এবং কি পরিমাণ তারুণ্যের এখানে সমাবেশ ঘটেছে। রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল, রংপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইসলামী আহ্বায়ক সুজন এবং সাধারণ সদস্য সচিব জিম, তোমরা মঞ্চের মধ্যে
আমরা যে বাহিরে আছি সে বাহিরে রাস্তার বাহিরে রাস্তাতে আমরা রয়েছি, মূল ফটকের বাহিরে রয়েছি। সে মূল ফটকের বাহিরে যে মানুষের সমাগম, বিশেষ করে তারুণ্যের যে সমাবেশ, যে তাদের যে আগমন, সে আগমন উপলক্ষে কিন্তু এখানে যে ভিড়, প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে রাজশাহী এবং রংপুর বিভাগের যে 16টি জেলা রয়েছে, সেই 16টি জেলার কিন্তু ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। 16টা জেলার যে উপজেলাগুলো রয়েছে, যে ইউনিটগুলো রয়েছে, বিশেষ করে এই ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবক দলের যে সংগঠনগুলো, তারা কিন্তু সবাই এই বগুড়াতে আসছেন, সেন্ট্রাল স্কুল মাঠে তারা কিন্তু জড়ো হচ্ছেন। আর আজকে যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা শিক্ষা নেবেন। তারা 21 দফার মধ্যে যে যে দফাগুলো রয়েছে, সে দফাগুলো কৃষি উন্নয়ন, নাগরিক ভাবনা, সব কিছুই যে রয়েছে সেই জিনিসগুলো তারা এখানে দিক নির্দেশনা দেবেন। বিএনপির নেতারা, তারপরে তাদের যে ছাত্র নেতারা, তারা কিন্তু দিক নির্দেশনা দেবেন। এখানে বলে রাখি, এখানে যারা এসেছেন তারা হলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানে নজরুল ইসলাম, তিনি স্থায়ী কমিটির সদস্য আসছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছেন, তাছাড়া ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন, তারা কিন্তু 31 দফা নিয়েই মূলত তারা এই আলোচনাগুলো করবেন এবং তারা দিক নির্দেশনা দেবেন। এবং সামনের যে ভবিষ্যৎ, তারুণ্যের দ্বারাই যে সামনের ভবিষ্যৎ বিনির্মাণ হবেন, দেশ গঠন হবে এবং দেশের যে সমৃদ্ধি আসবে, সেটি কিন্তু 31 দফার মধ্যে রয়েছেন। এবং যেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন বিশেষ করে 31 দফা নিয়ে, সেই 31 দফায় কিন্তু এখানে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু 4টি বিভাগে কিন্তু এই সমাবেশ হচ্ছে। সেই সমাবেশের মধ্যে তৃতীয় সমাবেশটা কিন্তু এখানেই হচ্ছে, বগুড়াতে হচ্ছে। এরপরে ঢাকাতে একটি মহাসমাবেশ হবে। সেখান থেকে কিন্তু সামনের দিনের যেভাবে দেশ গঠন করা লাগবে, যেভাবে দেশ গঠন হবে, সমৃদ্ধির পথ ফিরে পাবে, বর্তমান যে অত্যাধুনিক যে যুগ, সেই যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এই যে যুগোপযোগী যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো এখানে দেওয়া হবে। সেই লক্ষ্যে কিন্তু আজকে যে সমাবেশ, সেই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ লোকের সমাগম। এই রাস্তাতে কিন্তু যাচ্ছে, আরও 3-4টি রাস্তা রয়েছে, সব রাস্তাগুলো দিয়েই কিন্তু এখানে এদিকে লোকগুলো যাচ্ছে। এবং এখানকার যে সমাবেশ, এখানে সাফল্যমণ্ডিত করার জন্য কিছুক্ষণ আগে কিন্তু এই সমাবেশ শুরু হয়েছে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলার থেকে কিন্তু মানুষ এখনও যাচ্ছে, এখানে ছাত্র সংগঠনগুলো এখনও যাচ্ছে, তারা তাদের দিক নির্দেশনা শুনবেন। এইভাবে কিন্তু সমাবেশটি আজকে 6টা, 6:30টার দিকে শেষ হবে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে যে সমাবেশ, তার সর্বশেষ। মাঝে থেকে আমরা এবার সিফাতের কাছে যেতে চাই। সিফাত, সেখানেও কি অবস্থা, বিস্তারিত বলবেন আমাদেরকে? সামনে রয়েছি, যেটি দেখছি আমরা, পুরো মাঠই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। বিএনপির যে 3 অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। যেটি রংপুর ও রাজশাহী বিভাগের আজকের সেক্ষেত্রে 3টি পর্যায়ে আসলে এই সমাবেশটি হয়েছে 2 দিন ব্যাপী। আমরা যেটি দেখেছি চট্টগ্রামে হয়েছে, এরপর বগুড়ায় আজকে হচ্ছে এবং তার পরবর্তী ঢাকাতে হবে। অর্থাৎ এই যে 3টি পর্যায় এই সমাবেশটি হচ্ছে এবং সারা দেশের যতগুলো নেতাকর্মী রয়েছে তারা যেটি বলছেন, তারা 2 দিন ব্যাপী তারা 31 দফা যেটি দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই 3 দফা সহ যারা বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত না কিংবা বিরোধী রাজনীতি করেন, তাদের সকলকে তারা বলছেন যে এই সমাবেশে এবং সকলের ভাবনা তারা জানতে চেয়েছেন। তবে সকলের ভাবনা কতটুকু জানতে পেরেছে এবং তাদের বিরুদ্ধে যারা রাজনীতি করেন, তাদের মতাদর্শের যারা না, তাদের ভাবনা কতটুকু জানতে পেরেছেন সেটি নিশ্চয়ই এই যে তারুণ্য সমাবেশ আরেকটি তারপরে পরবর্তী যে কর্মসূচিগুলো বিএনপি ঘোষণা করবে, সেখানে বোঝা যাবে যে বিএনপি তরুণদের ভাবনা কতটুকু জানতে পেরেছে এবং তরুণ
তরুণদের মধ্যে বিএনপির ভাবনা কতটুকু তারা দিতে পেরেছেন এবং এই দুটি সমন্বয় পরবর্তী কার্যক্রমগুলো কি কি পর্যায়ে নিয়ে থাকবে এবং সামনের দিনে তারা যেটি বলছে তারা যখন ক্ষমতায় আসবে তারা প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান কার্যকর করার কথা তারা বলছেন এবং সেই সাথে কৃষি এবং আত্মস্বনির্ভর হওয়ার জন্য কৃষি থেকে শুরু করে যতগুলো খাত রয়েছে সবগুলো খাতে যুবকদেরকে বিশেষ করে এই তরুণরা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে কিংবা সামনের থেকে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন রয়েছে সেই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সকলকে একসাথে করে তাদের ভাবনাগুলি জেনে তাদেরকে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তারা সামনে রাজনীতি করতে চান বলে এখানকার যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা বলছেন। এই ছিল আবির আমার কাছে সবশেষ। রাজশাহী এবং রংপুর বিভাগের নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় চলছে বিএনপির তারুণ্যের সমাবেশ, সেই খবর জানছিলাম। আগামীতে ক্ষমতায় গেলে সুশাসন নিশ্চিতের মাধ্যমে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে আশা জামায়াত ইসলামের। অন্যদিকে সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করে পুঁজিবাজারকে বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলবার আশ্বাস দিয়েছে বিএনপিও। সরকার দেশের রাজনীতিতে পুঁজিবাজারের অবস্থান নিয়ে আলোচনায় এই কথা বলেন দলটির নেতারা। তবে পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করছে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর জানাবেন আতাউনিও। দেশের পুঁজিবাজার ধ্বংসের প্রথম সূত্রপাত হয় 1996 সালে, যে ধসে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারী কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠান। তখন পুঁজিবাজার হারায় 18,000 কোটি টাকার বেশি, আর বিদেশে পাচার হয় 15 কোটি ডলার। এরপর একই ঘটনার পুনরাবৃত্তি 2010 সালে। সে সময় পুঁজিবাজার থেকে চলে যায় 20,000 কোটি টাকা ও বিদেশে পাচার হয় 15 কোটি ডলার। শেয়ার বাজারে দুটি বড় স্ক্যামের সময় ক্ষমতায় ছিল পতিত আওয়ামী লীগ সরকার। পুঁজি হারানো বিনিয়োগকারীদের দাবি এই ঘটনা ঘটিয়েছে সালমান এফ রহমান সহ দলটির অন্যান্য সহযোগীরা। শ্বেতপত্রে গেল 16 বছরে এ বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ হওয়ার তথ্য উঠে এসেছে। তবে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলে 9 মাসে আরো তলানিতে ঠেকেছে। সূচক কমে গেছে 5 বছর আগের অবস্থানে, আর জিডিপির অংশীদারিত্বে নেমে এসেছে 13% ঘরে। এমন অবস্থায় বাজারের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ ও ভূমিকা রাখছে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাই সুশাসন নিশ্চিত না হলে বাজার ভালো হবে না বলে জানান বিশ্লেষকরা। বিএনপি ক্ষমতায় যাবে। আলোচনায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রবন্ধে বলেন, পুঁজিবাজারকে দেখভালের জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না। বাজারে সুশাসন ফিরিয়ে না আনতে পারলে বিনিয়োগ পারবে না বলে জানান তিনি। এই যেই সমস্ত প্রতিষ্ঠান মিলে পুঁজিবাজারকে পরিচালন করে এবং তাকে দেখভাল করার দায়িত্বে আছে, তাদের সুশাসন নিশ্চিত করার দায়িত্বে আছে, তারা কি প্রত্যেকে যে যার নিজের দায়িত্ব পালন করে কি করে? জামায়াত ইসলামের পক্ষ থেকে জানায় সুশাসন নিশ্চিতের মাধ্যমে অর্থনীতির অংশ হিসেবে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। আর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত 15 বছরে বাজারকে বাংলাদেশের ক্যাসিনো মার্কেটে পরিণত করা হয়েছে। সুশাসন এবং দায়িত্বশীলতা এটা যদি কায়েম হয় এবং যারা ডিপ্রাইভ পারসন তাদের প্রতি যদি দয়া মানবিকতা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে পরে আমার বিশ্বাস, আমার ধারণা বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতে বাধ্য। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আলোচকরা জানান, আওয়ামী লীগ সরকার লুটপাট এমন পর্যায়ে নিয়েছে যাতে ফ্লোর প্রাইস দিয়ে পতন ঠেকাতে হয়েছে। এতে অতি লোকসান গুনতে হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। বলতে পারি এটা হওয়া উচিত, এটা হলে ভালো হয়। আতাউনিয়ন, এখন, ঢাকা। পাচারের অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিরোধ প্রচারিত হওয়ায় তা পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচার করা টাকা ফ্রিজ করায় অর্থ ফেরত আনবার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসব। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না।
ঈদুল আজহার সামনে রেখে চট্টগ্রামের খামারগুলোতে জমে উঠেছে পশুর বেচাকেনা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নগরীর বায়েজিদ এলাকার খামার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। খামারে গরুর দাম কেমন, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, বিক্রেতারাই বা কি ধরনের প্রত্যাশা করছেন? আবির, যেমনটি বলছিলেন আর কদিন পরে হচ্ছে ঈদুল আজহা, আর এই কোরবানির ঈদকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের খামার কেন্দ্রিক বেচা বিক্রি শুরু হয়ে গেছে। আমরা আসলে এই মুহূর্তে যে খামারটিতে রয়েছে এখানে কিন্তু 200 পশু রাখা হয়েছে মূলত ঈদকে কেন্দ্র করে। এর মধ্যে আমরা দেখছি যে এই খামারে প্রায় 70% গরু বিক্রি হয়ে গেছে। আমরা যে পশুটি এখন দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু প্রায় 800 কেজি ওজনের একটি গরু, যেটির দাম দেওয়া হচ্ছে প্রায় 8 লাখ টাকা। এরকম এই খামারে বেশ কিছু গরু রয়েছে, এক একটির দাম আমরা দেখতে পাচ্ছি 7 লাখ, 8 লাখ, সর্বোচ্চ আমরা এখানে 14 লাখের গরু দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আসলে এখানে যারা খামারি আছেন তারা বলছেন এবছর গরুর দাম গত বছরের তুলনায় 10% পর্যন্ত বেড়েছে। আর বাড়ার কারণ হিসেবে তারা বলছেন গো খাদ্যের দাম যেমন বেড়েছে, পাশাপাশি গরু মোটা তাজা করতে গিয়ে তাদেরকে বেশি খরচ করতে হচ্ছে, যার কারণে দাম কিছুটা বেশি। আর সেই জায়গাতে আমরা ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সাথে কথা বলেছি, মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে গতবারের চাইতে আসলে বেশি দাম রাখা হচ্ছে, যে পরিমাণ আসলে খাদ্যদ্রব্যের গোখাদ্যের দাম বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি দাম রাখা হচ্ছে, এমনটি অভিযোগ করছেন। তবে যারা খামার কেন্দ্রিক পশু কিনতে আসছেন তারা কয়েকটি সুবিধার কথা এখানে বলছেন। বিশেষ করে এখানে দেখে শুনে যাচাই বাছাই করে পশু তারা নিতে পারছেন, পাশাপাশি পশু কেনার পর তারা কিন্তু এখানেই সেই পশুগুলো রাখতে পারছেন, অর্থাৎ অন্য জায়গায় নিয়ে কিংবা বাসা বাড়িতে নিয়ে রাখার যে ঝামেলা সেটি কিন্তু এড়ানো সম্ভব হচ্ছে আসলে যারা খামার কেন্দ্রিক এসে পশু কিনছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে ছোট বড় মিলে প্রায় 14,000-এর বেশি খামার রয়েছে, যেখানে ঈদকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি 8,60,000-এর মতো পশু প্রস্তুত করা হয়েছে। যদিও চট্টগ্রামে এবার কোরবানির পশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9 লাখ, তার মধ্যে প্রায় 35,000-এর বেশি পশুর ঘাটতি থাকতে পারে, এমনটি জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। যদিও তারা বলছেন যে এই ঘাটতিটি তেমন বেশি নেতিবাচক প্রভাব পড়বে না, কেননা চট্টগ্রামের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, পাশাপাশি উত্তরবঙ্গ থেকে কিন্তু পশু আসতে শুরু করেছে চট্টগ্রামের অস্থায়ী যে পশুর হাটগুলো রয়েছে সেখানে। তো যার কারণে যে ঘাটতিটি রয়েছে সেটি আসলে তেমন বেশি সংকট পড়বে না, এমনটি বলছেন চট্টগ্রাম প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে খুব পবিত্র কোরবানকে কেন্দ্র করে পশুর যে বেচা বিক্রি সেটি কিন্তু খামার কেন্দ্রিক এখনও বেশি হচ্ছে, যদিও অস্থায়ী যে হাটগুলো রয়েছে সেখানে এখনও পর্যন্ত পশু বেচা বিক্রি শুরু হয়নি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খামার কেন্দ্রিক পশু বেচা বিক্রির সবশেষ তথ্য। চট্টগ্রামের খামারগুলোতে কোরবানি উপলক্ষে পশু বেচা বিক্রির শেষ খবর জানছিলাম। জুলাই স্পিরিট ভেঙে গেলে এর দায় রাজনৈতিক শক্তিগুলোকেই নিতে হবে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। দেশের চলমান সংকট মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় জুলাই স্পিরিট ভেঙে গেলে এর সবচেয়ে বড় দায় বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেন হাদি। অন্যদিকে এনসিপির সমালোচনা করে বলেন জুলাই ঐক্য বিনষ্ট করছে দলটি। তিনি বলেন ডক্টর ইউনূসকে এই আসনে বসিয়েছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, শহীদের পরিবার ও আহতরা। প্রধান উপদেষ্টা তাদের ফেলে যেতে পারেন না। তাছাড়া ছাত্র উপদেষ্টার পদত্যাগ করলে এই সরকারের 1 সেকেন্ডও বৈধতা থাকবে না বলে দাবি তার। দেশের চলমান সংকট নিরসনে সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা, ডক্টর ইউনূসকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বৃদ্ধি ও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। নির্বাচনের বাইরে দেশে আর্থিক ও বাণিজ্যিক কোনো রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবসায়ীদের নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও জানাবেন মেহেরি নানি। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা 2026 সালের 24 নভেম্বর। কিন্তু ব্যবসায়ীরা কতটুকু প্রস্তুত সে প্রশ্ন অনেকের। কেননা এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলো আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে পাবে না সহজ শর্তের ঋণ, হারাবে ডিউটি ফ্রি সুবিধা। এলডিসি উত্তরণের আগেই ট্রেড পলিসি সংস্কার করা প্রয়োজন, সাথে ট্যারিফ পলিসির জন্য রোডম্যাপ থাকা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মতিঝিলে ডিসিসিআই আয়োজিত আমদানি রপ্তানির ক্ষেত্রে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ডব্লিউটিও ট্রিপসের আওতায়
আমরা যেটা 33-এর জানুয়ারির 1 তারিখ পর্যন্ত পারার কথা, এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে, কারণ এলডিসি গ্রাজুয়েশন হলে আমরা আর ট্রিপসের আওতায় থাকবো না। গভর্নমেন্ট হঠাৎ করে ইনসেন্টিভ কমিয়ে দিল যে ইটস এ প্রিপারেশন ফর এলডিসি গ্রাজুয়েশন। আপনি শুধু কাট ডাউন করলে হবে না, কাট ডাউন আপনি করতে হবে, কিন্তু এর বিকল্প কি সেটা কিন্তু আমাদের পলিসি মেকারদের কাছ থেকে আসা উচিত ছিল। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, $বিলিয়ন চলে গেছে এদেশ থেকে, আগের সরকারের লোকজনও পালিয়েছে। ট্রাম্পের ঝড় বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কোনো ঝড়ই এলডিসি উত্তরণ থেকে বাংলাদেশকে থামাতে পারবে না। আমরা তো কিন্তু আকাশে এখন আমাদের গ্রাজুয়েশনে চলে গেছি, ফিরে আসার কোনো স্কোপ নেই। এই যে বলছে একটু থামিয়ে দেন, প্রসপন করে, এখানে প্রসপন তো 21-এ করার কথা। $বিলিয়নস চলে গেছে এই দেশ থেকে, আমরা ফুল এসে গেছে লালের ওখানে। এখন আপনার উপায় কি? আপনার প্লেন ক্রাশ করবেই। উই ওয়ার এট দ্যাট পয়েন্ট দ্য ক্রাশিং অফ দ্য প্লেন। এ সময় নির্বাচনের বাইরে দেশে আর্থিক ও বাণিজ্যিক রোডম্যাপ নেই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। আহ্বান জানান ব্যবসায়ীদের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার। শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, and that's the most specific roadmap we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোডম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোডম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a cultural roadmap. বিডা ইপিবি সহ বাণিজ্যের অগ্রগতি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের দাবি তোলা হয় সভায়। ইনোভেটিভ এন্ড সাস্টেইনেবিলিটির দিকে মেহেরিন অ্যানি, এখন ঢাকা। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়ে 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিতি থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে তীব্র ঝড় বৃষ্টি বন্যা, অন্যদিকে গরমে কাবু ভারত। অতি ভারী বৃষ্টির সংখ্যায় শনিবার তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট সহ মোট 9 রাজ্যে জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। 10 দিনের টানা বৃষ্টিতে তামিলনাড়ুর নীলগিরিতে ক্ষয়ক্ষতি ঠেকাতে 450-র বেশি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে প্রশাসন। দেশের বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি, বন্যার পূর্বাভাসের মধ্যে গরমের নাভিশ্বাস উঠছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। তীব্র দাবদাহ আর ধুলা ঝড়ের কবলে রাজস্থানের পশ্চিম ও পূর্বাঞ্চলের পাঞ্জাব 6 দশকের উষ্ণতম মে মাস পার করছে জম্মু কাশ্মীর। এদিকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে পাকিস্তানের উপর দিয়েও। শেষ করছে এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপি জামাত, প্রশ্নবিদ্ধ ভূমিকায় থাকলে সমর্থন হারাবে সরকার বলছে বিএনপি, আলোচনায় সমাধান চায় জামাত। জুলাই সনদ, বিচার ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে চাইলেও জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঐক্য বিনষ্টের অভিযোগ ইনকিলাব মঞ্চের। বিদেশে ফ্রিজ করায় পাচারের অর্থ ফেরানোর প্রথম ধাপ সম্পন্ন, দাবি গভর্নরের। সুশাসন সংকটে বিনিয়োগ কমবে পুঁজিবাজারে, মন্তব্য দেবপ্রিয়। আবাসিক এলাকায় পশুর হাট বসানোর উদ্যোগে ক্ষুব্ধ বাসিন্দারা। রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের 18টি হাটে চলবে বেচাকেনা। অতি ভারী বৃষ্টির সংখ্যায় তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট। 6 দশকে উষ্ণতম মাসে জম্মু কাশ্মীর, তীব্র দাবদাহ পাকিস্তানে। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।